সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের সম্পাদকীয়র শিরোনাম তৃণমূলে ভোট উৎসবের প্রস্তুতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ, রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব শামসুজ্জামান দুদু, এবং রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এজন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্যগুলো সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। এবার গাজীপুরে মুক্তিপণের টাকা না পেয়ে 4 বছরের শিশুকে হত্যা, মূল আসামি গ্রেফতার। দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জে কেবল নেটওয়ার্ক কর্মচারীকে হত্যার অভিযোগ। চট্টগ্রামের রাউজানে 2 ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের ফাঁসির আদেশ। কুকুর লেলিয়ে স্কুল ছাত্র হিমাদ্রি হত্যার মূল আসামি ড্যানি কারাগারে। ব্লগার অভিজিৎ হত্যা মামলার তদন্তের অগ্রগতিতে মার্কিন রাষ্ট্রদূতের সন্তোষ, আশাবাদ দ্রুতই ধরা পড়বে অপরাধীরা। মেধা বিকাশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ তৈরির তাগিদ প্রধানমন্ত্রীর। প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা। এবং এশিয়া কাপ ও টি-20 আসরকে সামনে রেখে চট্টগ্রামে পর্বের শেষ অনুশীলন সারলেন সাব্বির মাশরাফিরা। আলাদাভাবে অনুশীলন করলেন তাসকিন ও মুস্তাফিজ। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা আজকের যে শিরোনামটি আমরা বলেছি, তৃণমূলে ভোট উৎসবের প্রস্তুতি। আগামী মাসেই সারা দেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হবে এবং প্রায় 2.5 মাস ধরে চলবে, যেটা তফসিল অনুযায়ী যেটা ঘোষণা করা হয়েছে। তা আমরা জানি যে তৃণমূলে ভোট উৎসব বা তৃণমূলের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে যেটা বলা হয় তৃণমূলের ভোট উৎসব, সেই উৎসবকে ঘিরে আমরা দেখি যে এইবার প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে, দলীয়ভাবে মনোনয়ন হচ্ছে চেয়ারম্যান পদে। আমরা এবং তৃণমূল থেকে প্রার্থী বাছাইয়ের কথা বলা হচ্ছে। আমাদের প্রধান 2 দল, বড় 2 দলের পক্ষ থেকেই বলা হচ্ছে। আমরা যেটা জানি যে আজকে জনাব খালিদ, আপনার কাছ থেকে শুরু করব। আমরা জানি আপনার দলের পক্ষে আজকে এই গণভবনে মিটিংও হচ্ছে এই বিষয়ে, প্রার্থী বাছাইয়ের বিষয়টি চূড়ান্ত করা বা এটা নিয়ে আলোচনা করার জন্য। তো আমরা যেটা 2 দলের পক্ষ থেকে শুনে আসছি যে হ্যাঁ, তৃণমূলেই বাছাই হবে, তৃণমূলেই সবকিছু হবে। পরবর্তীতে প্রত্যয়ন দিবেন কোনো ক্ষেত্রে দলীয় প্রধান, আরেক দলের ক্ষেত্রে ভারপ্রাপ্ত মহাসচিব। সেই কিন্তু আবার এটাও বলা হচ্ছে যে তৃণমূলেরটা বলা হয় যে নামকা ওয়াস্তে। কতটুকু হচ্ছে তৃণমূলের সেইভাবে কি অবকাঠামো গড়ে উঠেছে বা বাছাই প্রক্রিয়াটা এইভাবে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। সেটা হচ্ছে যে আপনি তৃণমূলের ভোট উৎসবের প্রস্তুতি যেটা বলেছেন, এটা আসলেই ইতিমধ্যে সারা দেশে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে একটা উৎসবের একটা আমেজ তৈরি হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা যে বাংলাদেশে এমন এক সময়ে এই ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার নির্বাচনটা হচ্ছে যখন কিন্তু জাতীয় রাজনীতিতে কোনো ধরনের সংঘাতময় পরিবেশ নেই, একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। সেই জায়গাটাতে আবার উৎসবের মাত্রাটা একটু বাড়িয়ে দিয়েছে, এই ধরনের কোনো শঙ্কা নাই আর কি। সেই সংঘাত মানে আবার অনেকে বলে রাজনীতি এখন যেটাই হোক আর কি, আমি আমার মতো করে বলছি। তো সেটা হচ্ছে যে এই জায়গাটায় এবং প্রত্যেকটি রাজনৈতিক দল আপনার হচ্ছে ইতিমধ্যেই বলেছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, এবং এগুলো তো অবশ্যই মাত্রা বাড়িয়ে দিয়েছে। আর আপনি যেটা বললেন তৃণমূল থেকে আমাদের দলের যে সিদ্ধান্তটা, এই যেহেতু প্রথমবারের মতো আমাদের এই ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা করতে যাচ্ছি দলীয়ভাবে প্রতীকের মাধ্যমে। এর আগে আমাদের অবশ্য একটা প্রাথমিক অভিজ্ঞতা হয়েছে পৌরসভা নির্বাচনে। তো এটা আমাদের দ্বিতীয় ইয়েতে যাচ্ছে, আরও তৃণমূল পর্যায়ে। এটা ওইখানে নাগরিকরা ভোট দিত, শহর অঞ্চলে মানুষগুলো, এটা একদম গ্রাম অঞ্চলে মানুষগুলো ভোট দিবে। সেখানে
আমাদের করে দেওয়া হয়েছে যে তৃণমূলের যে কমিটি আছে আমাদের ইউনিয়ন কমিটি, যে ইউনিয়নে আমাদের মানে ভোটটা হচ্ছে, সেই ইউনিয়ন কমিটি আছে আমাদের, সেই ইউনিয়নের অধীনে আরও 9টি ওয়ার্ড আছে। আমাদের এটা হচ্ছে ইউনিয়ন কমিটি, যেটা আমাদের এক্সটেনশন মিটিং হবে, সেই মিটিংয়ে ওয়ার্ড কমিটি যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তারা তাদের মতামত দিবেন। সেই মতামতের ভিত্তিতে আমরা এখানে প্রার্থী নির্বাচন করা হবে এবং সেই প্রার্থী চূড়ান্ত করে তারপরে এটা থানা কমিটির মাধ্যমে এটা জেলা কমিটির কাছে দেওয়া হবে। জেলা কমিটি আমাদের কেন্দ্রের কাছে, এখানে যে আমাদের যে নির্বাচনী যে বোর্ড তৈরি করা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনী বোর্ড, যেটার প্রধান হচ্ছেন আমাদের দলীয় সভানেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেখান থেকে আমরা সেই মানে মনোনয়ন পত্রটা সেখান থেকে ইয়ে করা হবে। এটা হচ্ছে আমাদের টোটাল এই নির্বাচনী প্রার্থী নির্বাচনের যে প্রক্রিয়াটা আর কি, এই প্রক্রিয়ার মধ্যে হবে। ইতিমধ্যেই আমাদের বিভিন্ন যেই সকল জায়গাগুলো থেকে মানে যেসব ডিস্ট্রিক্টগুলোতে এই নির্বাচনগুলো মানে অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গা থেকে ইতিমধ্যে আমরা অলমোস্ট প্রায় 60 থেকে 70% আমরা চলে এসেছে। আমি যখন এখানে আজকে উপস্থিত হয়েছি, হয়তো এর মধ্যে অনেকেই পাঠিয়ে দিচ্ছে, কারণ আমাদের তো এখন সুবিধা হয়েছে, যেহেতু ডিজিটাল বাংলাদেশ, সব ইমেইলে পাঠাচ্ছে, ওরা স্ক্যানিং করে ইমেইলে পাঠাচ্ছে, ফ্যাক্সে পাঠাচ্ছে। আমি অফিস থেকেই উঠে আসলাম, আমাদের এই নির্বাচন সংক্রান্ত সভাও চলছে, 8টা থেকে শুরু হয়েছে, চলছে। কাজেই আমাদের এই হচ্ছে আমাদের টোটাল নির্বাচনী প্রার্থী নির্বাচনের প্রক্রিয়াটা আর কি। আর এখানে একটা বলে রাখা দরকার যে এখানে আওয়ামী লীগের কিন্তু ওই তৃণমূল যে কথাগুলো বললাম আমরা, যে ওয়ার্ড, ইউনিয়ন, থানা এবং এই জায়গাগুলো কিন্তু আমাদের সাংগঠনিক কাঠামো আছে, সারা দেশে সব জায়গায় আছে। আপনাদের তৃণমূলের বিষয়টা দুই দলের শুনেনি, তারপরে আমি। জি, আপনাকে ধন্যবাদ আজকে আপনার স্টুডিওতে দেখার জন্য। তবে আপনি যে শিরোনামটা বললেন, তৃণমূলে ভোট উৎসব, ভোট পর্যন্ত ভালো, কিন্তু উৎসবের যে আমেজটা, যেটা মানে সবাই মিলে অংশগ্রহণ করা, সকলের সুযোগ সুবিধা সমান, তাহলে এই উৎসবের ভাবটা থাকে। কেউ যদি পালিয়ে বেড়ায়, কেউ যদি প্রশাসনের আক্রোশের শিকার হয়, হুমকি ধামকির শিকার হয়, আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ উদ্দেশ্যে ডেকে নিয়ে ধমক দেয়, ক্যাডার বাহিনীর হুমকি ধামকিতে থাকে, তখন এই উৎসব শব্দটা ঠিক কাজ করে না। তবে এটা একসময় ছিল। এখানে স্থানীয় নির্বাচন যখন হয়, এটা ঘরে ঘরে হয়, এটা আগে দলীয়ভাবে হয় নাই। তো এবারে আমাদের পৌরসভা নির্বাচন থেকে আমাদের অভিজ্ঞতা যে দলীয় ভিত্তিতে, অর্থাৎ দলীয় প্রতীকে, নৌকা বা ধানের শীষ, নাঙ্গল বা যে বড় দলগুলো যাদের প্রতীক, তাদের এই প্রতীক নিয়ে তারা নির্বাচন করবেন। তো এটা একটা প্রথম নির্বাচন যেটা পৌরতে আমরা দেখেছি, একেবারে নির্বাচন কমিশনের ব্যর্থ হয়েছে স্বাভাবিক অবস্থাটা রাখার জন্য। এখানে একটা দখল প্রক্রিয়ায়, যেটা আমরা 2014-তে দেখেছি, উপজেলা নির্বাচনে ফার্স্ট এবং সেকেন্ড ফেজের নির্বাচনের পরে, এটা আমরা লাস্ট দুটো ফেজে আমরা দেখেছি। ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণে এবং চট্টগ্রাম, ওইটাতে আপনাদের তৃণমূলের বিষয়টাতে যদি আসেন, এই ধারাবাহিক একটা রূপ, বিষয়টি কিভাবে আসবে? ঠিক ধারাবাহিক একটা রূপ এখানে আমরা লক্ষ্য করি। কারণ আমাদের নির্বাচন কমিশনার কাগজটা নেয়, কথাটা শোনে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয় না। নিলে ওই অভিযোগগুলো আস্তে আস্তে কমতে থাকতো, সেটা হতো। আর 2 নম্বর হচ্ছে যেটা আপনি বললেন, যে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কোন প্রক্রিয়াতে আসবে। আওয়ামী লীগের উনি বললেন যে স্থানীয়ভাবে, আমাদের যে স্থানীয় ইউনিট, আমাদের এখানে সর্বনিম্ন পর্যন্ত ইউনিটগুলো আছে, এটা ইউনিয়ন কমিটির মধ্য দিয়ে মুখ্যত মানে বাছাইটা, প্রাথমিক বাছাই বলবো না, এটাই ভিত্তি হিসাবে কাজ করবে। এখান থেকে আসবে থানা কমিটি, থানা কমিটি থেকে জেলা কমিটির মাধ্যমে সেন্ট্রালে আসবে। সেন্ট্রালে আমাদের চেয়ারপারসনের সম্মতিক্রমে প্রত্যয়নপত্রটা, অর্থাৎ প্রতীকের যে বরাদ্দটা, সেটা আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব তার মধ্য দিয়ে যাবে। অর্থাৎ পুরো পার্টির একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একের সর্বনিম্ন পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় থেকে এটা যাচ্ছে, কিন্তু ভিত্তিটা হচ্ছে ইউনিয়ন কমিটি। তো
তো ইউনিয়ন কমিটির ওখান থেকে যে বাছাইগুলো হয়ে আসবে, বলা যায় যে সেন্ট্রালে কম বেশি ওটাকে ভিত্তি হিসাবে ধরে ওখান থেকে যাবে। তবে আমি বলবো, যেহেতু এটা আমাদের প্রথম নির্বাচন, প্রথম এই অর্থে ইউনিয়ন কাউন্সিল 100 বছরের অভিজ্ঞতা, কিন্তু দলীয় প্রতীকে, হ্যাঁ দলীয় প্রতীকে আমাদের অন্য আশেপাশের দেশগুলো অনেকে জায়গায় হয়, তো আমাদের এখানে প্রথম। সেই প্রথম হওয়ার কারণে এখানে আপনার স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি দল বা অন্যান্য দল, যেগুলো কিন্তু এর আগে অনেকের ব্যাপার আছে, কিন্তু এই নির্বাচনগুলো আপনারা জানবেন যে আওয়ামী লীগ, বিএনপি একাধিক প্রার্থী থাকতো, ঘরে ঘরে নির্বাচন, দেখা গেল এর প্রক্রিয়াটাই ছিল ভিন্ন। একেবারে এটা জাতীয় সংসদের নির্বাচন আর ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন, এই জায়গাটায় খুব বেশি ভিন্নতা থাকবে এটা আমার কাছে মনে হয় না। তো প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা এর সঙ্গে যুক্ত, নির্বাচন কমিশন সতর্ক হওয়ার দরকার। এবং জি, আমি দুইজনই তৃণমূলের কথাটা বললেন অন্তর্ভুক্ত ফাইল, তো এইখানে আমাদের আরো অন্যান্য দেশও আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আছে, আমরা জানি ব্রিটেনে আছে একইভাবে দলীয় ভিত্তিতে নির্বাচন। সেখানে আমরা যেটা আজকে তৃণমূল কথাটা বলছি, সেখানে তৃণমূলে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া, আমাদের এখানে প্রার্থী বাছাই যেটা হয় তৃণমূলে হচ্ছে, কিন্তু সেটা আবার উচ্চ পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে এসে এটাকে মানে অনুমোদন করিয়ে নিতে হচ্ছে। এবং বলা হয় যে এখানে তো ধাপগুলি, জনাব খালিদ মাহমুদ বললেন যে ধাপগুলি হচ্ছে, সেটা ইউনিয়ন থেকে যাবে, উপজেলা হয়ে, জেলা হয়ে একেবারে কেন্দ্রে আসবে। এর মধ্যে ওই যে প্রশ্ন বিভিন্ন পর্যায়ে যেতে যেতে ফাঁস হওয়ার একটা ইয়ে থাকে বা অনেক কিছু, এইখানেও আমরা দেখি যে অভিযোগটা পরবর্তীতে শোনা যায় যে হ্যাঁ, তৃণমূলের যেটা চাওয়া হয়েছে সেই জিনিসটা হয় না, উল্টে যায়, অনেক কিছু হয়। তো কিভাবে দেখছেন আমি আপনি? তৃণমূলের এই বিষয়টার সম্পর্কে শুধু দুটো কথা বলবো। একটা হচ্ছে যে পার্টিগুলো এখন যে প্রক্রিয়াগুলো নিয়েছে, আমি মনে করি যে এটা মন্দের ভালো। মন্দের ভালো এই, তারা আগে এটা নিয়ে তো ভাবেনি, এই লেভেল থেকে যে এটা করতে হবে এটাও কিন্তু খুব একটা মাথায় ছিল না। এখন হয়তো যেহেতু পার্টি বেসিসে, পার্টির সিম্বল দিয়ে একটা নির্বাচন হচ্ছে, আমি একটা বলতে এক্ষেত্রে যদি আমার 740টা ইউপিতে নির্বাচন হয় প্রথম দফায়, তাহলে 740টা ইউপিতে 12,190 জন প্রতিনিধি নির্বাচিত হবেন। তারা শুধুমাত্র 740 জন নিয়ে ভাবছেন, কিন্তু আর যে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে 12 জন আসবেন তাদের নিয়ে ভাবছেন না। এতে করে কিন্তু তৃণমূলের যে রাজনীতির যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু পুরোপুরি কাজ করছে না। একজন চেয়ারম্যান নমিনেশন শুধুমাত্র তারা এখন দিবেন। এখন এখানে একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। সমস্যাটা হচ্ছে এই, এমনিতেই আইনগতভাবে চেয়ারম্যানের হাতে সমস্ত ক্ষমতা, নির্বাহী ক্ষমতা ওই ইউনিয়ন পরিষদের। চেয়ারম্যানের বাইরের সমস্ত যোগাযোগ, চেয়ারম্যানের সাথে সবার কানেকশনস, এটা উপজেলা পর্যায়ের কর্মকর্তা বলেন, রাজনৈতিক কর্মকর্তারা উপর থেকে বলেন, না সবাই চেয়ারম্যান কেন্দ্রিক একটা প্রশাসন চলে ওখানে। এই চেয়ারম্যানটাই এখন হবে দলের, কিন্তু বাকি যে 12 জন আসছেন তাদের নিয়ে কিন্তু এখন তারা কোত্থেকে আসবেন? না, তারাও কোনো না কোনোভাবে দলেরই হবেন। না, দলের হবে। এমনও হতে পারে যে চেয়ারম্যান হচ্ছেন বিএনপি বা আওয়ামী লীগের একজন হলেন, বাদ বাকি 12টা পোস্টে দেখা গেল যে বেশিরভাগ পোস্টে তার ঠিক উল্টা দলের তারা নির্বাচিত হয়ে আসতে পারে। তো তখন প্রশ্ন হবে যে ইউনিয়ন পরিষদে যে 13টি কমিটি 38টি কাজ করে, এই কাজের কি অবস্থা হবে, সেটাও তো একটা কোশ্চেন। আমি সেটাই বলতে চাচ্ছি। কারণ হচ্ছে এখানে পরিষদ এবং চেয়ারম্যান দুইটা আলাদা সত্তা হয়ে যাবে। কারণ পরিষদ উইল নট ফাংশন, পরিষদ এখনও ফাংশন করছে না। কাউন্সিল বললে, পরিষদ বললে যেটা একটা কালেকটিভ ডিসিশন মেকিং বডি এবং ইকুয়াল ধরনের লিডারশিপ, এটা কিন্তু ওখানে নাই। এখন এটাকে আরও অসমান হয়ে যাচ্ছে। যদি এটাকে টোটাল সিস্টেমটার মধ্যে একটা গুণগত পরিবর্তন আনা যেত, যে এটাকে যদি পার্লামেন্টারি সিস্টেমে কনভার্ট করা যেত, একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমের অধীনে কিন্তু এই সিস্টেমটা পরিচালিত হবে। আমার দেশে যদি পার্লামেন্টারি সিস্টেমের গভর্নমেন্ট আছে, কিন্তু লোকাল গভর্নমেন্টে কিন্তু এটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম, সেজন্য এখানে আমি যেটা বলছি এটা ভালো দিকের কথাটাই, আমি পজিটিভ কথাটাই বলবো। প্রথমত আমাদের এতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক দলগুলোর, বড় দলগুলোর, এদের কোনো শাসন সুশাসনের দৃষ্টিভঙ্গিতে লোকাল গভর্নমেন্ট খুব একটা বড় একটা জায়গা পেত না। আরেকটা হচ্ছে গণতন্ত্র এবং গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশের প্রশ্নেও লোকাল গভর্নমেন্টটা খুব একটা জায়গা পেত না। এখন যেহেতু এই দলীয় ভিত্তিতে নির্বাচন করা মানে কি, ওই লোকগুলোর দায়িত্ব কিন্তু এখন দলকে নিতে হবে, তার ভালো মন্দের দায়িত্ব অফিসিয়ালি না, মানে যেহেতু নমিনেশন আমি দিচ্ছি,
ওর ভালো মন্দ দায়িত্ব কিন্তু পার্টির উপর আসবে। সুতরাং পার্টি পাশাপাশি পার্টি দেখবে আমার তৃণমূলে যে বাছাইয়ের জন্য যে লোকটা থাকবে সেই জন্য উপযুক্ত লোক হয়। হ্যাঁ, আগে ওই জিনিসটা সেই কারণে পার্টির ওনারশিপটা কিন্তু লোকাল পলিটিক্সের মধ্যে পার্টির সেন্ট্রাল ওনারশিপটা বাড়বে। এবং এটা আমি বলবো প্রাথমিক অবস্থায় ইউনিয়ন পরিষদ পৌরসভা খুব বেশি লাভবান হচ্ছে না এই সিস্টেমটা থেকে। এই সিস্টেমটা থেকে বেশি লাভবান হচ্ছে পার্টি, কারণ পার্টির সাংগঠনিক কার্যক্রম এটা কিন্তু এই ইলেকশনের কাজে চড়ে পার্টি সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে, জোরদার হচ্ছে। কিন্তু লোকাল গভর্নমেন্ট আলটিমেটলি কতটুকু লাভবান হবে এটা দেখার বিষয় আছে, কারণ লোকাল গভর্নমেন্ট অ্যাক্টিভিটিসের কথা আমি বলছি। লোকাল গভর্নমেন্টের 3টা এন্টিটি আছে, এটা সোশ্যাল এন্টিটি আছে, এটা কিন্তু সোশ্যাল এন্টিটি হিসেবে শুরু হয়েছিল। এটা পরবর্তী সময় এখানে ডেভেলপমেন্ট এন্টিটিটা যুক্ত করা হয়েছে, বিশেষ করে বেসিক ডেমোক্রেসির আমল থেকে পলিটিক্যাল এন্টিটির সাথে এটা যুক্ত হলো। তারপরে এটা পলিটিক্যাল এন্টিটি এবং ডেভেলপমেন্ট এন্টিটি পাশাপাশি যুক্ত হয়েছে। সামাজিক এন্টিটিটা আস্তে আস্তে এখন কিন্তু ক্ষীয়মান অবক্ষয়ের দিকে, কারণ সামাজিকভাবে আর শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে না এখন। কারণ যখন দলীয় এবং রাজনৈতিকভাবে হচ্ছে না, মোর অফ পলিটিক্যাল ইনস্টিটিউশন হয়ে যাচ্ছে। তার সাথে ডেভেলপমেন্ট, টাকা পয়সা, কারণ আগে এত টাকা পয়সা ছিল না। এখন কিন্তু ইউনিয়ন পরিষদ কিন্তু প্রচুর অর্থ, কিন্তু সরকারি অর্থ প্রবাহ বেড়েছে ওখানে। সুতরাং এখানে ডেভেলপমেন্ট এন্টিটিটাও কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে, তার সাথে পলিটিক্যাল এন্টিটিটা আসছে। তো এই জন্য এই সবটাকে যদি আমি ব্যালেন্সড ওয়েতে ফাংশন করাতে যাই, তাহলে ওখানকার গভর্নেন্স সিস্টেমটা এই যে একজন এক ব্যক্তির শাসনের অধীনে থাকবে, এটা কিন্তু কতটুকু কাজ করে, এটা কিন্তু এখন একটা আরও অন্যভাবে দেখার বিষয় আসছে, এখন এই মুহূর্তে আসবে এটা। তো সুতরাং আমরা আসার আগে খালেদ সাহেবের সাথে আলাপ হচ্ছিল যে ঠিক আছে, এটা রাইট অর রংলি এটা শুরু হয়ে গেছে এইভাবে, কিন্তু এইখানে এটাকে একটা রিফর্মের প্যাকেজের অংশ হিসেবে না দেখলে, এটাকে আরও ফার্দার রিফর্মে যদি না যাওয়া যায়, এটার ফলাফল অবজার্ভ করে, তাহলে কিন্তু এটা ভালো ফল দিবে না। মানে একটা ট্রায়াল এন্ড এরর সিস্টেমে আমরা অলরেডি এটা ঢুকে গেছি, আমরা ঢুকে গিয়ে এখন আপনি এটাকে একটা রূপ নিয়ে ফেলেছে। এটা এতদিন যে রাজনৈতিকভাবে নির্বাচন হতো না সে বলবো না আমি, রাজনৈতিকভাবেই হয়েছে। এখন হয়তো এটা দলীয় প্রতীক দিয়ে হচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণভাবে করিনি। অত একটা হচ্ছে পার্টিও দেখতে চেয়েছে, সরকারও দেখতে চেয়েছে এটা কীরকম কাজ করে, আর একটা হচ্ছে এটার প্রতিক্রিয়া কী হয়, ভালো মন্দ, এটা দেখতে চেয়েছেন। কিন্তু আমার মনে হয় এটা যেভাবে এগিয়েছে, যেহেতু আমরা ভারতের অভিজ্ঞতাটা আমরা গ্রহণ করতে পারি, দেখতে পারি অন্তত ভালোভাবে ভারতে এটা কীভাবে হচ্ছে। কারণ ভারত, পশ্চিমবঙ্গের যদি ত্রিপুরা ধরি, এটা তো আমাদের প্রতিবেশী কাছাকাছি, মোটামুটি কালচার ল্যাঙ্গুয়েজ তো আমাদের একই। ওরা হয়তো রাজনৈতিক সিস্টেমটা ডিফারেন্ট, সেই কারণে তারা একটা সিস্টেমে চলে গেছে, এই সিস্টেমটা মোটামুটি পাকাপোক্ত হয়েছে। যেমন ওখানে কিন্তু সরাসরি কোনো চেয়ারম্যান মেয়র নির্বাচন হয় না, তারা কাউন্সিল ইলেকশনটাই করে, কাউন্সিলেই কিন্তু চেয়ারম্যান করে। ওখানে কিন্তু নমিনেশন সিস্টেমের মধ্যে একটা বড় খুব সুন্দর জিনিস আছে, এটা আমাদের খালেদ সাহেবরা, আমাদের দুভাইরা অবজার্ভ করতে পারেন এটা। সেটা হচ্ছে লোকাল পর্যন্ত নমিনেশনটা কিন্তু এটা জেলার উপরে যায় না, এটা কিন্তু অলরেডি তাদের পার্টি, মানে একেবারে কেন্দ্রে আসার দরকার নেই না এটা। কিন্তু যখন চেয়ারম্যানটা প্রধানটার হওয়ার প্রশ্ন আসবে ইনডাইরেক্টলি, তখন কিন্তু পার্টি নমিনেট করে। একদম আগে তো ছিল আমাদের, তো এর আগে কিন্তু স্থানীয় যে মনোনয়নটা, এটা কিন্তু জেলায় খুব বেশি জেলা পর্যায়ে এটা শেষ হয়ে যায়। এটা কিন্তু দলীয়ভাবে আলোচনা হতো না, যেহেতু পার্টি ভিত্তিক ছিল না। এটা পরিচ্ছন্নভাবে সহযোগিতা ছিল, কিন্তু দল দিচ্ছে না। কিন্তু মোটামুটি কিন্তু এটা তাদের নলেজ। এখন যেমন দল বসছে, এখন দল বসছে, ঘটা করে বসছে, আলোচনা করছে, এইভাবে ছিল না। আমি জানাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনার কাছে আসবো। আমি একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। যে আমার প্রশ্ন, তৃণমূল পর্যায়ে নির্বাচনের প্রস্তুতি বা উৎসব চলছে বা প্রস্তুতি হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমার প্রশ্ন, নির্বাচনের প্রাককালে বিএনপি অথবা বিরোধী দলের লোকজনকে একটা ধরপাকড়ের প্রক্রিয়া হয় বা আমরা শুনি বা দেখি, সেক্ষেত্রে আমার প্রশ্ন যে এই স্থানীয় সরকার নির্বাচন একটি দলীয় প্রতীকে প্রথমবারে হচ্ছে, সেক্ষেত্রে জনগণের মধ্যে একটা শঙ্কা, একটা ভয়ভীতি কিন্তু কাজ করে। কারণ নির্বাচন কমিশন বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও তারা কিন্তু সেই কথাটি রাখতে পারছিলেন না বা পারছেন না। সেক্ষেত্রে এই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ ভয় ভীতিমুক্ত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি বলে আজকে 3 জন আলোচক আছেন, আপনারা 3 জনকে আমাদেরকে আশ্বস্ত করবেন যে কোন প্রক্রিয়া আমরা সত্যি সত্যি ভাবে একটি গণতান্ত্রিক উপায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। ধন্যবাদ আপনাকে। খালিদ মাহমুদ চৌধুরী, এই প্রশ্নের উত্তর দিব। এই প্রশ্নের উত্তর দিয়ে উনি যেটা বলছেন যে ধরপাকড় চলছে, আমি ধরপাকড় হচ্ছে এটা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিএনপি এটা যেহেতু ওরা মানে যেই জায়গায় আছে সেই জায়গা থেকে এই কথাটাই হচ্ছে তাদের মেইন কথা হবে, এটাই স্বাভাবিক। তো আমি বলছি ধরপাকড় কাদের করা হচ্ছে? ধরপাকড় তো যারা হচ্ছে আইন শৃঙ্খলার
বাহিনী যারা এই ধরনের মানে ইয়ের সঙ্গে রিলেটেড তাদেরকেই ধরা হচ্ছে। কারণ রাজনৈতিক এই নির্বাচনকে ঘিরে বা কোনো দলকে দুর্বল করার জন্য কাউকে ধরা হচ্ছে না। আপনি কি বলতে চাচ্ছেন যে এখন মানে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে এই ধরনের পুলিশকে ব্যবহার করা অনেক আমি ক্ষেত্রেই যেটা বলতে হয়েছে? চাচ্ছি যে জি। নির্বাচনকে কেন্দ্র করে কিছু মানুষ এই সুযোগটা নিতে চায়, জি। যে যারা মানে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে মানে জড়িত ছিল, যাদের বিরুদ্ধে এই ধরনের মামলা মোকদ্দমা আছে, তারা আবার এই নির্বাচনের সময় আবার এই ধরনের একটা ভায়োলেন্স করার জন্য বা এই ধরনের একটা সুযোগ নিয়ে এটা করতে চায়। সেই জায়গাটাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নির্বাচনটা শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ করার জন্য আরো বেশি সজাগ থাকবে, এটাই তো স্বাভাবিক। সেই ক্ষেত্রে এই ধরনের অপরাধীরা যদি সামনে চলে আসে, তো এটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ধরা তাদের প্রথম দায়িত্বই হচ্ছে এটা। কারণ এই নির্বাচনী পরিবেশটাকে যদি আপনি ঠিক রাখতে চান, তাহলে তো আমাদের এই ধরনের অপরাধীদেরকে আইনের আওতায় আনতেই হবে। এটা তো তাদের দায়িত্ব। আর যেটা হচ্ছে এখানে অনেকগুলো কথা এসেছে নির্বাচনী, যেরকম দলীয় প্রভাব বাড়বে, যেটা বলেছেন যে এই দলীয়ভাবে নির্বাচন করলে, আমি মনে করি যে এখানে দায়িত্বের বিষয়টা আরো বেশি তৈরি হয়ে যাবে। যেমন আজকে জাতীয় সংসদ নির্বাচনে যারা দলীয়ভাবে নির্বাচিত হয়েছেন, সেটা যে দল থেকেই হোক, সে কিন্তু মহান পার্লামেন্টে সে দলকে রিপ্রেজেন্ট করছে, এবং সারা দেশের মানুষ কিন্তু এটা দেখছে যে সে এই দলীয় সংসদ সদস্য হিসাবে তার কি ধরনের ভূমিকা আছে, আমার যেই জায়গাতে নির্বাচিত হয়েছে সেই জায়গার এলাকার প্রতি এবং তার দলের প্রতি, দেশের প্রতি সার্বিকভাবে এটা করে। কাজে এই দায়িত্বটা কিন্তু এখন কিন্তু আরো বেশি বর্তায় যাবে। যে দলীয়ভাবে নির্বাচন করবে সেই একটা দলের দায়িত্ব নিয়ে শুধু কাজ, শুধু জনগণের দায়িত্ব না, দলেরও একটা যে সুনামের ব্যাপার আছে, দলের যে কিছু আদর্শিক বিষয়গুলো আছে, আমরা দল মানুষকে কিভাবে সেবা করতে চাই দলটি, সেই যে আমাদের দিক নির্দেশনাগুলো আছে, সেগুলো উপরে তার উপরে একটা হুইপিং থাকবে আমার দলের, যেহেতু আমাদের দল এইভাবে এই কাজ, সেটার একটা মনিটরিং এর ব্যাপার আছে। কিন্তু বর্তমানে যখন নির্দলীয় একজন নির্বাচিত হয়ে থাকে, তখন কিন্তু সেই জায়গাটায় ওইভাবে জবাব দিতে থাকে না। সেক্ষেত্রে আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যেটা হচ্ছে যে দেখি আমরা যে একবার নির্বাচিত হলে পরের বার নির্বাচিত হতে পারেন না। আছে এরকম ব্যতিক্রম আছে, ইউনিয়ন পরিষদে অনেক ক্ষেত্রেই দেখা যায় 2 বার 3 বার ধরে, আবার ব্যতিক্রম আছে। তো কাজে অধিকাংশ ক্ষেত্রে আমি আমার মানে অভিজ্ঞতার আলোকে যতটুকু আমি দেখেছি এটুকু। আর কার্যকরের কথা হচ্ছে যে আমার মনে হয় যে এই ইউনিয়ন পরিষদগুলো ধীরে ধীরে, যেটা উনি বললেন যে কার্যকর হচ্ছে, একবার বলা হচ্ছে না কার্যকর না, আবার বলা হচ্ছে কার্যকর। আসলে এই এখন এই ইউনিয়ন পরিষদগুলো যেগুলো হচ্ছে, যে পরিমাণ সেখানে কার্যক্রম তৈরি করা হচ্ছে, সেখানে দলীয়ভাবে যদি এখানে নির্বাচিত একজন প্রতিনিধি থাকে, তাহলে যেই সরকার কেন্দ্রীয়ভাবে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদদের প্রতি যে বরাদ্দগুলো দেওয়া হয়, যে ডেভেলপমেন্ট ওয়ার্কের যে মানে কার্যক্রমগুলো তাদেরকে দেওয়া হয়, এগুলো আমার মনে হয় গতিশীল হবে, আরো দায়িত্বের জায়গা থেকে হবে, এটা আমি মনে করি আর কি। জি, জনাব শামসুজ্জামান দুদু, আপনি একজন কোশ্চেন করেন, যেটা কাউখালী থেকে বললেন, আপনারা এরকম বলে আসছেন এবং আপনারা সম্প্রতি নির্বাচন কমিশনে আপনারা চিঠিও দিয়েছেন, যে আবার একই সাথে বলেছেন যে দলীয় ভিত্তিতে নির্বাচন করার বিষয়ে আপনাদের কথাটা বলেছেন, যে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করবে বা করবে। আসলে এই যে কাউখালীর যে বন্ধুটা মানে প্রশ্নটা করলেন আমাদের 3 জনের উদ্দেশ্যে, প্রশ্ন থেকে বড় কথা, সে একেবারে তৃণমূল থেকে অবস্থার প্রেক্ষিতে সে যেটা ধারণা করলো, এটা কি করা সম্ভব কিনা, যেটা ওই যে উৎসব মুখর পর্যায়ে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী বা ভয়ভীতি মুক্ত একটা নির্বাচন, এটা কিন্তু আমাদের আগে এই জিনিসগুলো আমরা করেছি। তো যে দলের ক্ষমতা উৎস জনগণ না, আপনি বলতে চাচ্ছেন আগে করেছে না, কিন্তু আমরা আমাদের সাধারণ ভোটারদের অভিজ্ঞতা দেখা যায় যখন যে দল সরকারে থাকে, তখন সেই দলের প্রার্থীরা নানাভাবে ওই যেটা বলা হচ্ছে যে পুলিশকে ব্যবহার করবে কিনা, কম বেশি পুলিশকে ব্যবহার করা হয়। এটা আমি দ্বিমত করছি না। আমার 2014টাকে বেসিক ধরছি, আগেও নির্বাচন হয়েছে, পরে যে নির্বাচনগুলো আসে, যে দলের নির্বাচনের নামে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা ক্ষমতায় গেছে, তার প্রভাবটা প্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনী, এগুলো ছড়িয়ে পড়বে।
আর মানুষের কাছে যখন ভোট নিতে যাবে তখন প্রশাসনের থেকে আইন শৃঙ্খলা বাহিনীটা মুখ্য হবে না, দ্বিতীয় পর্যায়ে থাকবে। কিন্তু এখন ঘটনাটা ভিন্নতর। ইচ্ছা করলে এসব হয় না। প্রতিদিনের আপনার রেডিও, টেলিভিশন, সংবাদপত্র এটা দেখলে বোঝা যাবে। আমি তোফায়েল ভাইকে ধন্যবাদ দিই যে ভারতের যে অভিজ্ঞতা, আমাদের পার্শ্ববর্তী দেশের স্থানীয় নির্বাচন, আমাদের এখানকার নির্বাচনে যে ভিন্নতাটা, অর্থাৎ এখানে এবার দলীয় ভিত্তিতে হওয়ার কারণে চেয়ারম্যান এবং 12 জন কাউন্সিলর, এটা দুটো প্রতিষ্ঠানের রূপ নিবে। ভারতে কিন্তু এই 12 জনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন চেয়ারম্যানের, অর্থাৎ চেয়ারম্যানের কমিটিগুলি সক্রিয় দায়টা মানে 12 জনের উপর দায়টা থাকছে চেয়ারম্যানের। কিন্তু এখানে ঘটনাটা এক হচ্ছে, সে দলীয় প্রতীকে নির্বাচন করছে, এই 12 জন দলীয় প্রতীকের নির্বাচন না। মানে দুটো একটা প্রসার। আমি তোফায়েল ভাইকে ধন্যবাদ দিই যে এই জায়গাটায় তিনি মানে একটু বিশ্লেষণ। তবে এটাও ঠিক, একেবারে নতুন একটা কনসেপ্ট আমাদের এখানে যেটা হচ্ছে দলীয় প্রতীকে, কিন্তু দলীয়ভাবে কোনো না কোনোভাবে এই নির্বাচনটা হতো। আগেও যে দলের লোকরা ছিল না, আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য পার্টি, বিশেষ করে আমরা মিডিয়া তো দলীয়ভাবে হতো না, দলীয়ভাবে পরিচয় থাকতো না, কিন্তু মিডিয়া ঠিকই পরিচয়টা দিত আওয়ামী লীগের এতজন, বিএনপির ওই জায়গা থেকে এই জিনিসটা আছে। তবে একটা জিনিস, এই নির্বাচন কমিশনার আমরা দেখছি বিশেষ করে মেয়র ইলেকশনের ভিতর দিয়ে হঠাৎ করেই সে যেন যারা বড় পার্টনার, যাদের সঙ্গে তিনি এই সমস্যাগুলো নিয়ে মত বিনিময় করবেন, এর আগে এই ধরনের ঘটনাগুলো হয়েছে, সরকারি দল, বিরোধী দল, ছোট বড় সব অভিজ্ঞতা, ওনার পেশাজীবীদের সঙ্গে তারা কথা বলেছেন। কিন্তু এত বড় একটা আমূল সংস্কার অথবা নতুন কনসেপ্টে তিনি আসলেন নির্বাচন কমিশনে, আমার কাছে কেন মনে হয়েছে যে তাদের যে অপরাধ বোধ, না এটাতে নির্বাচন কমিশনের কি নির্বাচন, এটা তো সংসদে পাস হয়েছে। না না, সংসদে যা কিছু সংসদে এখানে সবথেকে বড়টা বিষয়টি আছে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল। কিন্তু নির্বাচন কমিশন সেই দায় এবং দায়িত্বটা সুচারুভাবে পালন করেনি, এবং যা কিছু এখানে অপরাধ এই নির্বাচন কেন্দ্রিক, বারবার বাইরে থেকে, শুধু আমরা যে বলছি তা না, পত্রপত্রিকা বলছে, পেশাজীবীরা বলছে, অন্যান্য বিশেষজ্ঞরা বলছে, এই যে কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো, এই নির্বাচন কমিশন এর ধারে কাছে নাই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই অপরাধগুলো, এই জিনিসগুলো এখানে আসছে। তবে আমার কাছে যেটা মনে, তারপরেও এই নির্বাচন, আমরা বলেছি এই নির্বাচন কোনোভাবে সুষ্ঠু স্বাভাবিক হওয়ার কোনো সিমটম আমরা দেখছি না। তারপরেও আমরা নির্বাচনে যাচ্ছি না গণতন্ত্রের স্বার্থে, আন্দোলনের স্বার্থে, মানুষের সঙ্গে শেয়ার করার স্বার্থে। আপনাদের এই কথা ধরে আমি তোফায়েলের কাছে আসি, এর মাধ্যমে তো আমাদের রাজনীতি একটা ভালো দিকে যাচ্ছে। হ্যাঁ, আমি সেটা প্রথমেও বলেছি যে এই নির্বাচনটা স্থানীয় সরকারকে কতটুকু শক্তিশালী করবে, কার্যকর করবে, তার চেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো উপকৃত হবে, মাধ্যমে তৃণমূল পর্যন্ত তারা কিন্তু সংগঠন করার প্রয়োজনীয়তা অনুভব করবেন। এবং এখন যখন নির্বাচনে নমিনেশনের প্রশ্ন আসছে বলে আমরা তৃণমূলের কথা বলছি, এখন তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিকভাবে কমিটিও হওয়া লাগবে আস্তে আস্তে, তাহলে এখানে একটা গুণগত পরিবর্তনের সম্ভাবনা আছে। তা আমি যেটা বলবো যে সাইমালটেনিয়াসলি রাজনীতি দল এবং স্থানীয় সরকার, পুরো শাসন ব্যবস্থা, সবটার মধ্যে গুণগত পরিবর্তনের একটা যোগসূত্র রাখতে হবে। প্রথমত নির্বাচনটা দলীয় প্রতীকে হচ্ছে চেয়ারম্যানের, এটা সতর্ক থাকতে হবে সরকারের দিক থেকে, দলের দিক থেকেও। দল এবং সরকারকে কিন্তু পৃথক রাখতে হবে, দল এবং সরকার এক জিনিস না। আমি নির্বাচনটা করবাম দলীয় প্রতীকে এবং দলীয় কর্মসূচি নিয়ে, কিন্তু যখন নির্বাচিত হয়ে যাব তখন কিন্তু আমি সবার এবং একটা প্রশাসনিক পজিশনে আমাকে বসতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এটা নিরপেক্ষ আচরণ করা এবং আইনানুগ আচরণ করা, আইনের শাসনটা রাখা, ওই দিকে সরকারের দৃষ্টি থাকতে হবে। কিন্তু এটা দেখা যাচ্ছে এটার অভাব আছে। এখন যখন বরাদ্দ বন্টনের প্রশ্ন আসে তখন দল দেখা হয়, যেমন পৌরসভাতে বরাদ্দ দেওয়া হয়েছে, নর্মালি একটা বরাদ্দ সবার জন্য আছে, কিন্তু আবার 80-85টা পৌরসভাকে আলাদা করে বিশেষ বরাদ্দ ইলেকশনের আগেই দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র রাজনৈতিক বিবেচনা। এই জাতীয় অনেকগুলো জিনিস কেন্দ্র থেকে করা হয়, আবার একই জিনিস ওই লোকালিও করা হচ্ছে। যেমন ধরেন একটা বিশেষ কোনো বরাদ্দ ডিস্ট্রিবিউশনের প্রশ্ন আসলো না, আমার ভোটারদেরকে দিতে হবে, এটা এরা আমাকে ভোট দিয়েছে, এটা বিবেচনা হতে পারে না। সেই জিনিসটাই তো হচ্ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে এটা ডেঞ্জারাস দিক। এটাকে অত্যন্ত সচেতনভাবে পার্টিগুলো, কারণ পার্টির ঊর্ধ্বে দেশ, সেজন্য দলগুলোর যদি কেন্দ্রীয় পর্যায়ের নেতারা, প্রজ্ঞাবান নেতারা এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। কিন্তু যেমন বিজিডি কার্ড, বিজিএফ কার্ড,
40 দিনের কর্মসৃজন, এগুলো যদি আমি দলীয়, যেহেতু আমি দলের, আমাকে ভোট দিয়েছে যারা, তাদেরকে দেবো, বাকিদের দেবো না। পাক না পাক আমার ক্রাইটেরিয়া হচ্ছে দল, এইটা হতে পারে না। এটাই হচ্ছে আমাদের একটা আশঙ্কার বিষয়। আর আরেকটা বিষয় বলে আমি এই মুহূর্তে এইভাবে শেষ করছি, সেটা হচ্ছে এটা একটা রিফর্ম নিঃসন্দেহে, এটা একটা খুব সাহসী পদক্ষেপ যে দলীয় প্রতীকে নির্বাচন হবে। এতদিন পর্যন্ত যেটা হয়েছে রাজনৈতিকভাবে হলেও দলীয় প্রতীকে হয়নি, কিন্তু এটাকে একটা অত্যন্ত ছোট একটা সংস্কার। এটা টোটাল সাংগঠনিক অর্থায়ন, তাদের ক্ষমতায়ন, তাদের দায়িত্বশীলতা, সবটাকেই কিন্তু একটা রিফর্ম প্যাকেজ আনতে হবে, নতুবা এটা কাজ করবে না। কারণ হচ্ছে কাউন্সিলটা কাজ না করলে, শুধু চেয়ারম্যানকে আমি কাজ করাতে পারলে এটা কিন্তু কাউন্সিল হচ্ছে না, তাহলে এটা রিমোট কন্ট্রোল চলবে। কারণ একটা চেয়ারম্যানকে কন্ট্রোল করা খুব ইজিয়ার, 10 জন চেয়ারম্যানকে একটা, কিন্তু টোটাল কাউন্সিলের হাতে কিন্তু আমি চেয়ারম্যানকে ছেড়ে দিচ্ছি না। কাউন্সিলের সন্তুষ্টির উপরে চেয়ারম্যানের ক্ষমতা নির্ভর করছে না, কাউন্সিলের মেজরিটির মতামতের উপরে চেয়ারম্যানের কাজ নির্ভর করবে না, অনেক কিছুই। তো সেই জায়গায় কিন্তু আমরা বিকাশ গণতন্ত্রকে কিন্তু নিচের দিকে বিকাশিত করলাম না, আর বিকেন্দ্রীকরণটাকেও কিন্তু ওইখানে কার্যকর করলাম না, কিন্তু এটাকে রাজনৈতিকভাবে এক ধরনের সেন্ট্রালাইজেশন শুরু করলাম, আবার ঠিক প্রশাসনিকভাবে একটা সেন্ট্রালাইজেশন করলাম। তো এই জিনিসগুলো আছে। আর একটা হচ্ছে লোকাল গভর্নমেন্টগুলো, জেলা, উপজেলা, ইউনিয়ন, এগুলোর একটা লিঙ্ক দরকার, আন্তঃ প্রতিষ্ঠান যোগাযোগ দরকার, সমন্বয়, সহযোগ। আমাদের বর্তমান আইন কাঠামো সেগুলো নেই। প্রত্যেকটা প্রতিষ্ঠান আলাদা আলাদা, তাদের আইন আলাদা, তাদের কাজ আলাদা, আন্তঃসম্পর্কটা কিন্তু খুব ডেভেলপ করেনি, যার ফলে প্রত্যেকের গণ্ডির মধ্যে থেকে যেতে চায়, একটা নিষেধ, একটা কনফাইনমেন্টে থেকে যেতে চায়, যার ফলে কিন্তু অনেক কিছু কাজ হচ্ছে না, অনেক দ্বন্দ্ব সংঘাত হচ্ছে। সেই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা একটা বডি তৈরি হচ্ছে, এবং আমাদের এটা একটা বড় প্রবলেম। আজকে আমরা এটা নিয়ে একটা বড় আলোচনা করেছি এবং একটা মানববন্ধনও করেছি। সেটা হচ্ছে একটা সমন্বিত একটা আইন দরকার, মাদার ল। যেমন ইন্ডিয়াতে কিন্তু ভিলেজ পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এটা কিন্তু আলাদা আলাদা আইন নেই। একটা ফ্রেমওয়ার্ক লর ভিতরে তিনটা আছে, ওর মধ্যে একটা আইনে, একটা কভারের ভিতরে একটা আইনে তিনটাকে ডিফাইন করে দেওয়া হয়েছে, তিনটার সাথে কি সম্পর্ক সেটাও ঠিক করা হয়েছে। তাতে করা হয় কি, তারা আর পঞ্চায়েত সমিতি জানে যে ভিলেজ পঞ্চায়েতের কাজ কি, পঞ্চায়েত সমিতি জানে জেলা পরিষদের কাজ কি, জেলা পরিষদ আবার জানে কার সাথে কীভাবে আমার কাজ করতে হবে। তাহলে একটা ইন্টার রিলেটেড, এবং ইলেকশনটা একদিনে হয়, একদিনে ও 3টা লেভেলে ইলেকশন কিন্তু একদিনে হয়ে যায়, একজন ভোটার 3টা ভোট দেয়। ভেরি সিম্পল, অনেক কম খরচ ইলেকশন হয়, প্রার্থীর খরচও কম, সরকারের খরচও কম। তো এই বিষয়গুলো অনেক কিছু দেখার আছে আমাদের। আমরা এমন আমরা এই দেখার থেকে হয়তো আস্তে আস্তে এগিয়ে যাব। আমি সেটা আশা করছি। জি, আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রমজান আলী, পার্বত্য খাগড়াছড়ি পানছড়ি উপজেলা থেকে বলছিলাম। জি, আমি সম্মানিত বিএনপি এবং আওয়ামী লীগের যে দুজন মুরব্বী আছেন তাদের উদ্দেশ্যেই আমার প্রশ্ন। আমি আপনাদেরকে বিনয়ের সহিত প্রশ্ন করতে চাই যে স্থানীয় সরকার নির্বাচন, যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে, তো আপনাদের দলের বাইরে যারা নির্বাচন করে তাদেরকে বিদ্রোহী প্রার্থী বলা হয় এবং তাদেরকে আপনারা বহিষ্কার করেন, কঠোর অবস্থানে তাদেরকে বহিষ্কার করেন। তারপর তারা যদি নির্বাচিত হয়ে যান, আমরা দেখতে পাই যে রেডিও টেলিভিশনের মাধ্যমে যে তাদেরকে ফুলের মালা দিয়ে এবং তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে দেন। সেক্ষেত্রে আপনাদের কাছে আমার প্রশ্ন, এতে করে আপনাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কিনা, বিনয়ের সহিত জানতে চাচ্ছি আমি। ধন্যবাদ আপনাকে। জানাব খালিদ মোহাম্মদ চৌধুরী, কি বলবেন আপনি এই বিষয়ে? না, ডেফিনেটলি উনি যে কথাটা বলেছেন যে আমাদের দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা এই ধরনের প্রার্থী হন, তারা যখন নির্বাচিত হয়ে আসেন, আবার যখন দল তাকে গ্রহণ করে, অবশ্যই যেই জায়গায় দলের তো কিছুটা ভাবমূর্তি একটা হয়, দলের যারা প্রার্থীর পক্ষে যারা কাজ করে তাদের মনোবল কিছুটা দুর্বল হয়ে যায়, দলের উপরে একটা নেতিবাচক একটা প্রভাব পড়ে। উনি ঠিকই বলেছেন। কারণটা হচ্ছে দল তো করতে, একটা রাজনৈতিক দলের একটা আদর্শ আছে, একটা নেতৃত্ব আছে, এটার প্রতি আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। এইটার মানে এইটা তো শুধু এদিক দিয়ে দেখলে হবে না। তৃণমূলে যেই মতামতটা উঠে আসে, সেই মতামতটা অনেক ক্ষেত্রেই কখনো কখনো যখন কেন্দ্রে এসে কেন্দ্রের মনোনয়নে প্রতিফলিত হয় না, তখনই দেখা যায় এখানে এটা একটা কারণ, বড় কারণ। অনেক ক্ষেত্রে আপনার এটা একটা নির্বাচন, যখন কেন্দ্র যখন রাজনৈতিকভাবে যখন একজনকে প্রার্থী হিসেবে নির্বাচন করে, এখানে শুধু জনপ্রিয়তাই বিষয় না, তো এখানে আরো অনেকগুলো বিষয় এখানে কাজ করে। অর্থ একটা বিষয়, অর্থ আপনি তো বলতে পারেন, অর্থের একটা বিষয়, দায়বোধ, তার দায়িত্ববোধ কতটুকু আছে, নেতৃত্বের যোগ্যতার বিষয়গুলো আছে। অনেক মানুষ অনেক জনপ্রিয়,
আপনি অনেক জনপ্রিয় মানুষ আছে, কিন্তু তাকে আপনি কি দেখা যাচ্ছে যে যেই চেয়ারটাতে বসার জন্য মানে তাকে চিন্তা করা হচ্ছে সেই চেয়ারটার জন্য কিন্তু সে আপনি তো তৃণমূলকে তৈরি না। দায়িত্বই দিয়েছেন যে হ্যাঁ, তাকে তাই ঘটনা মনোনয়ন হচ্ছে, হ্যাঁ, যেখানে তৃণমূলের যেটা দায়িত্ব দিয়েছি সেই তৃণমূলের দায়িত্ব যেটা আসছে আমাদের কাছে, আমরা কিন্তু সেভাবেই তাদেরকে দেওয়া হচ্ছে। সেই জায়গাটা থেকে এইটা এই ধরনের, যেমন এবার যে পৌরসভা নির্বাচন যেটা হলো দেখেন, সেখানে আপনার হচ্ছে প্রায় 10% হচ্ছে দলীয়, কি আওয়ামী লীগ বিএনপি যেটাই বলেন আপনি বা অন্য পার্টি বলেন, দলীয়ভাবে নির্বাচিত হয়েছে। এখন এখান থেকে 10, 15, 20 জন আলাদাভাবে নির্বাচিত হয়ে জাতীয় সংসদ নির্বাচনও স্বতন্ত্রভাবে, এগুলোকে কিন্তু আপনার সেই ওইভাবে দেখলে চলবে না। আমরা সংখ্যাগরিষ্ঠতা যে থাকতেছে দলীয়ভাবে নির্বাচিত, তার মানে জনগণ এখানে দলের এই বিষয়টাকে বেশি গ্রহণ করছে। এই ক্ষেত্রে তো মানে আমাদের নির্বাচনের ক্ষেত্রে যে কথাটা বলছেন এটা ব্যর্থ। হ্যাঁ, এই ক্ষেত্রে দুই একটি জায়গায় হয়তো রাজনৈতিক মানে আমাদের দলীয়ভাবে বিচার বিশ্লেষণে কিছু আছে, সেগুলো দলের কিছু পলিসিগত ব্যাপার আছে। কারণ দলের পলিসি চালাতে গেলে তো পলিসি তো আপনি ঢাকঢোল পিটাইয়ে তো আর পলিসি সেটা কি নির্ধারণ সবসময়, হবে না। সেটা কি সবসময় পলিসি না ব্যক্তিগত অনেক মানে উপরের পর্যায়ে অনেক নেতার পছন্দ এটা অপছন্দের অনেকে ব্যাপার এটা থাকে, অনেকে কখনো ধারণা কখনো করে থাকে। কখনো কখনো বড় যেটা অভিযোগ করা হয় মনোনয়ন বাণিজ্যও চলে। না, এটা আছে, জি। এটা বলা হয় রেগুলারই। আমি আজকেও দেখেন রেগুলার এখন চলতেছে নমিনেশন বাণিজ্য অমুক তমুক এসে, আজকেও আমাকে একজন অভিযোগ করে বলল যে এই হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে এগুলো মানে মানে কথার কথা আর কি, আরেকজনকে চাপায় দেওয়া, আরেকজন মানে যখনই আমার পক্ষে সিদ্ধান্তটা আসবে না তখন এই ধরনের একটা ছড়িয়ে দেওয়া, না আমি পাইলাম না, আমি আজকে এই ধরনের একটা ঘটনা ঘটছে বলে এটা যে হচ্ছে। এটা কি সব ক্ষেত্রেই এইভাবে আমার কাছে মনে হয়েছে এটা। আপনি কি বলবেন? আমি প্রথমে রমজান আলীকে আমি ধন্যবাদ দিই। এটা গত পৌরসভা নির্বাচনে আপনাদের দলের ক্ষেত্রেও এই ধরনের অভিযোগ কিন্তু এসছে। বাণিজ্য আমি একটু পরে বলি বাণিজ্যটা। তার আগে আমি তাকে ওই যে বিদ্রোহী প্রার্থীকে আমরা বহিষ্কার করি, যারা আমরা দল থেকে মনোনয়ন দিই, আবার জিতে গেলে তাকে ফুলের ফুলের মালা মালা দিয়ে দিয়ে বরণ তাকে আমরা বরণ করি। সে শেষ করতে পারিনি যে এটা লজ্জা কিনা, এই শব্দটা সে ব্যবহার করেনি, তো ইঙ্গিতটা এরকম। যাকে বহিষ্কার করা হচ্ছে বিদ্রোহী প্রার্থী হিসাবে। আমি এই প্রসঙ্গে হয়তো আরেকটি ফোন আছে, আমি প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আরিফুল ইসলাম পিরোজপুর থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল থেকে যে লিস্টে আপনারা কেন্দ্রে দেওয়ার কথা বলছে, এখন তৃণমূল থেকে কোনোভাবে যদি প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্নভাবে মানে মানে প্রভাব বিস্তার করে কেন্দ্রে সঠিক লিস্টটা যদি না পাঠায়, তাহলে কেন্দ্রের কাছে কি ওই ক্ষমতা বা ওই ধরনের কোনো জরিপ আছে কিনা যে সঠিক প্রার্থীকে যাতে মনোনয়ন দেওয়া যায়, বা এটা সম্ভব কিনা, বা এ ব্যাপারে আপনারা খেয়াল রাখছেন কিনা? জি ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দিবেন মানে তার আগে আমি যেন দুধের কথা শুনে নিই। হ্যাঁ, তো এটা যে প্রার্থী বিদ্রোহী প্রার্থী যখন জিতে যাবে, স্বাভাবিক কারণে জনগণ তাকে ভোট দিয়েছে, সে প্রার্থী বিদ্রোহী হোক আর দলীয় হোক, যাকে ভোট দিয়ে জিতাবে তখন সে দলের ভিতরে আসবে কিনা। হ্যাঁ, দলের নিশ্চয়ই যখন জনগণ তাকে সমর্থন দিয়েছে, এটা একটা কারণ করা যায়, ক্ষমাটা চেয়ে নেওয়া যায়। ক্ষমা চাইলেই সব ঠিক না, আমি ক্ষমাটা চেয়ে নিই, কারণ হচ্ছে স্থানীয় ভিত্তিতেই কিন্তু এই প্রার্থীটা আসছে, এটা সেন্ট্রাল থেকে আসছে না, স্থানীয়ভাবেই আমরা যে মনোনয়নটা দিব ওখান থেকে আসবে। তো ওরা ওখানে যদি যে ভুল সিদ্ধান্তটা প্রার্থীকে বাছাই করছে, তো সেই জিনিসটা আসতে পারে। আর দলীয় ভিত্তিতে যখন হয় ভুল ত্রুটি কিছু থাকতে পারে। আর আপনি যেটা বললেন মনোনয়ন বাণিজ্য, আসলে তো সর্বশেষ পার্লামেন্টে এটা একটা জরিপও চালাইছে আমাদের কিছু প্রতিষ্ঠান, সেখানে দেখা গেছে যেটা 72 সালের প্রায় দেখা গেছে 80% রাজনৈতিক ব্যক্তিরা ছিলেন পার্লামেন্টে, 73 সালের পার্লামেন্টে। আর এখন সেটা 80% হচ্ছে ব্যবসায় সংক্রান্ত ব্যাপারে যারা রাজনীতিতে এসেছেন বা থাকেন। সেটা আবার বলা হয় 75-এর পরবর্তীতে সামরিক শাসনের একটা কারণ, এটাও বলা হয়। হ্যাঁ, আমরা সেই বিতর্কে গেলাম না। না, সামরিক। আবার এটাও আপনি ধরবেন যে 75-এর পরে আবার গণতন্ত্রটা প্রতিষ্ঠা হয়েছে, বহু দলটা আসছে, মত প্রকাশের স্বাধীনতা থাকছে,
বিভিন্ন পত্রপত্রিকাগুলো আছে, এক দলটাকে বাকশাল যেটা সেটা কবরস্থ হয়েছে ৭৫-১৫ আগস্টের পরে। সেই জন্যে ৭৫-১৫ আগস্টের পরে বাংলাদেশের গণতান্ত্রিক যে চেতনা, যেটা ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা ১৫ আগস্টের পরে আমরা আবার নতুন করে ফিরে পাইছি। ওটা আরেকটা আলোচনার বিষয়, আমরা সেই আলোচনায় আজকে না, যেতে চাই আপনি না। যখন কথাটা তুললেন সেটা বলি, আমরা আপনি যখন কথাটা তুললেন, বিশেষত বিএনপি করি তো, সেখানে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা সেই জিয়া রহমান সামরিক ব্যক্তি, তো সামরিক ব্যক্তিকে উদ্দেশ্য করে যখন আপনার মাথার মতো এটা কাজ করেছে, তখন এটা তো আপনাকে আমার শেয়ার করতে হয় যে এই ব্যক্তিটাই স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং বীর উত্তম যেগুলো আছে, এক কাদের সিদ্দিকের বাদে সকল বীর উত্তম আছে সামরিক বাহিনীর থেকে। তো সেই জন্য সামরিক বাহিনী পরজীবী না, আমাদের বাইরের কোনো দেশের না, এই দেশের শাসন, সামরিক শাসক যারা আসেন তারাই মুখ্যত সামরিক শাসনের কথা বলে। তবে ট্র্যাজেডি হচ্ছে প্রথম সামরিক শাসনটা এদেশে আওয়ামী লীগের খন্দকার মুস্তাক এখানে জারি করেছেন। এটা হলো আমাদের রাজনৈতিক ব্যক্তি, আমরা যদি ভিন্ন দলে তারপর। আমি যেটা আপনাকে বলছিলাম যে মনোনয়ন বাণিজ্য যেটা আসছে, এটা রাজনৈতিক একটা ব্যর্থতা। যারা রাজনৈতিক দলের নেতৃত্ব দেন, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আমরা যেরকম অন্য পেশায় যাই না, আমরা রাজনীতির সঙ্গে আছি, তা আমরা রাজনৈতিক দলের এটা ঠেকাতে পারি নাই। এটা হচ্ছে রাজনৈতিক দলের নেতৃত্ব যারা আছেন, আমি এটা আওয়ামী লীগ বিএনপি সকল দলেরই আমি বলবো, এটা আমাদের এক ধরনের ব্যর্থতা যে আমরা রাজনৈতিক ব্যক্তি যারা অন্যান্য পেশার থেকে আসবেন, ব্যবসায়ীরা রাজনীতি করবেন না তা না, ওরা খুব সারা বিশ্বে তারা আসছে। সেই কারণে আপনার কাছে এসে শেষ করব যে আপনি যে ব্যর্থতার কথা বললেন, আপনিও কি সেই ব্যর্থতা একইভাবে স্বীকার করে নেবেন যে মনোনয়ন বাণিজ্য ঠেকাতে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা? না, আপনি যে নমিনেশন বাণিজ্যের যেটা কথা বললেন, এবং যে দর্শক এই আপনি যে কথাটা বলেছেন, অনেক কথা এখানে চলে আসে যেগুলো আজকে আলোচনার বিষয় না। সেটা হচ্ছে বলা হলো যে 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বিদেশে গণতন্ত্র চালু হয়েছে। তার মানে বঙ্গবন্ধু হত্যা করাটা যে আমরা যে বলে থাকি কারা জড়িত, এটা মানে আজকে সত্যতা প্রমাণিত হচ্ছে যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তাহলে গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করার জন্য, এবং এই হত্যার সঙ্গে কারা জড়িত সেটাও আজকে প্রমাণিত হয়ে গেল। আবার 75-এর পরে আমরা দেখেছি যে হা এবং না ভোট আমরা দেখেছি, কিন্তু এটা যদি এটা কোনো গণতন্ত্র বা ভোটের কোনো নমুনা হতে পারে না। আলোচনা যাব না আমি, কারণ কথা হচ্ছে যে এই প্রসঙ্গগুলো যেটা হচ্ছে যে কারা এখানে গণতন্ত্র হত্যা করেছে, কারা সামরিক শাসন জারি করেছে, কাদের কারণে আজকে আমাদের নির্বাচনী ব্যবস্থা এই জায়গায় গেছে, এটা আপনি শুরুতেই বলেছিলেন এবং এটাই মানুষ মনে করে। এবং যেটা হচ্ছে যে এই যে ব্যবসায়ীদের কথা বলা হয়েছে, এই 91-এ আমরা 3 দলীয় রূপরেখা যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আমাদের একটা কিছু গাইডলাইন ছিল, সেই গাইডলাইনটা উপেক্ষা করে কিন্তু কালো তালিকাভুক্ত এই ধরনের লোকজনদেরকে কারা নমিনেশন দিয়েছিল এটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে। কাজেই এই জায়গাগুলো কিন্তু কোন জায়গা থেকে কোন প্ল্যাটফর্ম থেকে নোংরা হয়েছে এগুলো কিন্তু মানুষ জানে। কাজে ওই জায়গাটায় আমি যেতে চাই না। আমরা যে আলোচনায় থাকছি সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এবং আপনি যেটা বলেন বাণিজ্য। এখানে দেখেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নির্বাচন করে তারা কিন্তু স্থানীয় পর্যায়ে কিন্তু তারা একদম মানে নেতা, এবং তারা এখানে বাণিজ্য করার কোনো সুযোগ নাই। কারণ আমি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে আমার পক্ষে কিন্তু ওই ইউনিয়নের নেতারা যারা নির্বাচন, তারা কিন্তু আমার কাছে আসা সম্ভব না। এটা কিন্তু আমাদের যে থানা পর্যায়ে যারা নেতা তাদের সঙ্গে তারা বেশি রিলেটেড। এবং এখানে যে আমাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ইউনিয়ন কমিটি এটা বসে সিদ্ধান্ত নিবে, এই জায়গায় বাণিজ্য করার কোনো সুযোগ নেই। এবং যদি কোনো এই ধরনের যদি ঘটনা ঘটেও থাকে, সেটা আমাদের যদি কখনো আমলে নলেজে আসে, আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। এবং এগুলো আমরা মেনটেন করেছি বলেই আজকে এই 68 বছর বয়সেও আওয়ামী লীগ এখন একটা তরুণ রাজনৈতিক দল। তোফাইল, সবকিছুর মধ্যেও তো আমাদের টোটাল বিষয়টার মধ্যে একটা শুভ দিক কি আমরা দেখতে পাচ্ছি না? আমি একটু নমিনেশনের এবং বিদ্রোহের এই সম্পর্কে বলছি। রাজনৈতিক দলগুলো একটা ধরনের সংকটে আছে নমিনেশন নিয়ে। আমি মনে করি যে যদি ইলেকশন ব্যবস্থার মধ্যে সংস্কারটা করেন তাহলে কিন্তু রাজনৈতিক দলের পক্ষেও অনেক সহজ হবে। যেমন ধরেন কন্টেস্টটা তো মূলত চেয়ারম্যানকে নিয়ে, চেয়ারম্যান এক দল থেকে কজন প্রার্থী হতে পারে? আমরা দেখেছি নর্মালি চেয়ারম্যান প্রার্থীর একটা অ্যাভারেজ সংখ্যা হচ্ছে 5। একটা ইউনিয়নে 5 জন চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
এবারে যদি দেখা যায় 4-5-10টা ইলেকশন দেখলে, তাহলে এক দল থেকে 5 জনের নমিনেশন চাইবে, ধরে নিলাম। এই 5 জনকে যদি আপনি চেয়ারম্যান নির্বাচনটা না করে যদি মেম্বার নির্বাচন করেন, মেম্বাররা চেয়ারম্যান করে, আপনি এই 5 জনকে নমিনেশন দিতে পারবেন টু বিকাম মেম্বার। আগে মেম্বার হয়ে আসো, তাহলে আপনার নমিনেশনের ঝামেলা কিন্তু শেষ। মেম্বার হয়ে আসেন, তারপরে দেখা যাবে চেয়ারম্যান কে হবে একজন। তখন তো ওই পার্টির যদি মেজরিটি থাকে ওই ইউনিয়ন পরিষদে, অটোমেটিক্যালি ওরা কিন্তু ঠিক এটা করবে। আপনি ঠিক বলছেন যে এই যে আমাদের এই সংস্কারগুলো, জি। আমরা তো প্রথমবারের মধ্যে হচ্ছে এগুলো আরো ডেভেলপ নিশ্চয়ই হবে। জি, আমি আরেকটা আপনি যে কথাটা এটা করলে তো দায়বদ্ধতা আরো বেশি বেড়ে যায়। নমিনেশন সিস্টেমটাও কিন্তু বেড়ে ইজিয়ার যায়। হয়ে যাবে। হ্যাঁ, বেড়ে নমিনেশন যায়। সিস্টেমটা ইজিয়ার হয়ে যাবে। তখন কিন্তু ইউনিয়ন পরিষদের নেতৃত্বের কোয়ালিটিও পরিবর্তন হয়ে যাবে। চেয়ারম্যান হওয়ার উপযুক্ত লোকগুলো কিন্তু মেম্বার হবে, ওদের থেকে একজন চেয়ারম্যান Right. হবেন, ইকুয়াল অ্যামাং দ্য ইকুয়ালস। এটা শুধু ইউনিয়ন পরিষদ না, এটা পৌরসভার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। একটা দেশের একটা অবস্থা বিরাজ করছে। এই অবস্থাটা আমি একজন ব্রিটিশ ভদ্রলোক তার থিওরিটা দিয়ে বলছি। এখন আমাদের যে সিস্টেমে আমাদের 3টা জিনিস কাজ করছে। আমরা শেষ করবো, একটা হচ্ছে এক্সিট করছে কিছু মানুষ। এখন প্রার্থী কিন্তু কমে যাবে এবার। চেয়ারম্যান প্রার্থী যত হয় এবার কিন্তু তত হবে না। 2 দলের নমিনেশনের কারণে প্রার্থী কমে যাবে। আর ওর মধ্যে অনেকগুলো গুণগত পরিবর্তনের কারণে সামাজিক নেতাদের অনেকেই কিন্তু এক্সিট এই পদে আর দরকার নাই। কারণ একটা হচ্ছে ক্ষমতা এক্সারসাইজ করার ক্ষেত্রে কিন্তু এখন ক্ষমতার শেয়ারিং অনেক বেড়ে গেছে। সরকারি কর্মকর্তা, ওই দলের জি। ক্যাডার, এরকম করে অনেকে এক্সিট করবে। আর আরেকটা হচ্ছে লয়ালিস্ট। এখন যদি তুমি দাঁড়াতে না পারো শক্তি নিয়ে, তাহলে কিন্তু তুমি এখন লয়াল হয়ে যাও, যা বলে তা শুনো। তাতে করে হচ্ছে কি এই লোকাল লেভেলে কিন্তু যেই পুরা নেতৃত্বের কাঠামোর চরিত্রটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা আমি আর তো লম্বা সময় পাবো না এটা বলার জন্য, কিন্তু এইখানে যে ডিসেন্ট বয়েস এবং রিয়েল অর্থে ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্বের অভাব ঘটবে। এটা হবে লয়ালিস্ট, এক ধরনের লয়ালিস্ট থাকবে আর একদল এক্সিট করছে। এখন আমরা কয়েকটা নির্বাচন অবজার্ভ করে দেখেছি যে অনেক লোক কিন্তু আর নির্বাচনে আগ্রহী হচ্ছে না। কারণ একটা হচ্ছে নির্বাচিত হওয়ার পর ওই সম্মানটা আমি পাবো কিনা সন্দেহ আছে, কাজটা করতে পারবো কিনা সন্দেহ আছে, সেই জন্য এক্সিট করছে। আরেক দল লোক হচ্ছে না, এই দলের সাথে থাকলেই কাজ করতে পারবো, নাহলে পারবো না আর। সুতরাং অন্য দল করেও কিন্তু ওই দলে ঢোকার চেষ্টা করছে। এই রকমের একটা সিনড্রোম কিন্তু মাঠে আছে। যাই হোক, এর মধ্য দিয়েই তো আমাদের টোটাল মানে কারেকশনস এর মধ্য দিয়ে আমরা হয়তো একটা সেটাই আশা করি, এগিয়ে যেতে সেই আশায় পারবো। বেঁচে একটা আছি। জিনিস সেই হতে আশা পারে। করি না, সেই আশা করে আমরা শেষ করছি। আমাদের সময় নেই, আমাদের শেষ করতে হবে। আপনাদের 3 জনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।